জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। শুনানি 21 অক্টোবর সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 4টি রিভিউ আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কার্যকর ও স্থায়ী একটি সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। এর আগে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো ভালো হয়েছে, জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, কিন্তু আপিল বিভাগ এই ব্যবস্থা বাতিল করলে নির্বাচন ব্যবস্থায় ধস নামে। দিনের ভোট রাতে ডামি নির্বাচন, বহু সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার মতো ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ হবে কাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বেরোবির সাবেক প্রক্টর শফিকুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ গ্রেপ্তার 6 আসামিকে। এর আগে গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। তবে এ মামলায় 6 জন গ্রেপ্তার থাকলেও বেরোবির সাবেক ভিসি সহ 26 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত 22 জুলাই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জুন, আর 24 জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন সংস্থার কর্মকর্তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে ইসি। এদিকে জাতীয় সংসদের সীমানা নিয়ে অভিযোগ নিষ্পত্তি করতে 4র্থ দিনের শুনানি চলছে নির্বাচন কমিশনে। এ নিয়ে আরও জানাতে ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, অনুমোদিত রোডম্যাপ কবে প্রকাশ করা হবে এবং রোডম্যাপে কি বলা হয়েছে সে ব্যাপারে কোনো আভাস পেয়েছেন কিনা? সতীর্থ, গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনে আসলে রোডম্যাপ প্রকাশ করা হবে বলেও কিন্তু প্রকাশ করা হচ্ছিল না। আজকেই নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পেরেছি চূড়ান্তভাবে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন দিয়েছে এবং এই রোডম্যাপে মূলত জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কবে অনুষ্ঠিত হবে, তফসিল কবে ঘোষণা করবে, প্রার্থিতা কবে দাখিল হবে, নির্বাচনের যে নানা ধরনের কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোর সময়সীমাই কিন্তু এই রোডম্যাপে উল্লেখ থাকবে। আজকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ার পর এটি নির্বাচন কমিশন বই আকারে প্রবেশ করবে। ধারণা করা হচ্ছে আগামীকাল বা পরের দিন নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচন কমিশন এই রোডম্যাপটি প্রকাশ করবে আনুষ্ঠানিকভাবে। এটি ছিল রোডম্যাপের কথা। আর সীমানা পুনর্নির্ধারণের শুনানি নিয়ে যদি একটু জানিয়ে রাখি, তাহলে বলতে হয় যে সকালের ধাপে শুনানি পুনর্নির্ধারণের যে শুনানি সেটি শেষ হয়েছে। সকালে বেলা 12:30 পর্যন্ত এখানে দুটি অঞ্চলের, রাজশাহী এবং রংপুর, এই দুটি অঞ্চলের যেই সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনগুলোর উপরে যে সমস্ত সংক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ আপত্তি দায়ের করেছেন সেই আপত্তির উপরে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেই শুনানিগুলো শেষ করে নির্বাচন কমিশন এখন বিরতিতে রয়েছে। বিরতির পর বিকেল 2:30 দ্বিতীয় দফের আজকের দিনের মতো শুনানি শুরু হবে। সেখানে ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর এই 3টি অঞ্চলের শুনানি করবে নির্বাচন কমিশন। সব মিলিয়ে আজকের মতো 4র্থ দিনের শুনানি চলছে এবং আজকেই শেষ দিনের শুনানি। গত 3 দিন শুনানি চলেছে। মোট 4 দিনে নির্বাচন কমিশন 10টি অঞ্চলের শুনানি করেছে। প্রায় 100-র কাছাকাছি আসনে নির্বাচন কমিশনে সংক্ষুব্ধ প্রার্থীরা আপিল করেছেন। কেউ আসন বহাল চেয়েছেন, কেউ আসনটির নানা ধরনের পরিবর্তন চেয়েছেন। সবগুলো বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন তাদের কথা শুনছে, তাদের যুক্তিতর্ক শুনছে, তাদের পরামর্শ নির্বাচন কমিশন শুনছে। সবকিছু শোনার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বসে সিদ্ধান্ত নেবে যে নির্বাচন কমিশন আসলে কোন সীমানায় কি ধরনের পরিবর্তন আনবে কিংবা আনবে কিনা। এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে, খসড়া যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের রয়েছে সেটি হচ্ছে যে সর্বশেষ যেই সীমানা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে যেই সীমানা ছিল সেই সীমানা থেকে 40টি আসনে নির্বাচন কমিশন পরিবর্তন এনেছে। সেই পরিবর্তন নিয়েও শুনানি চলছে নির্বাচন কমিশন। এই পরিবর্তনগুলো ছাড়াও অন্যান্য আসনেরও কিন্তু সীমানা নিয়ে নানা ধরনের অভিযোগ আপত্তি নির্বাচন কমিশনে দায়ের করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে কোনো আইনজীবী কিংবা তিনি নিজে শুনানিতে অংশগ্রহণ করছেন, তিনি তার পক্ষে নির্বাচন কমিশনের কাছে তার যুক্তিতর্ক তুলে ধরছেন। নির্বাচন কমিশন সেগুলো শুনেছে। বিকেলেও নির্বাচন কমিশন শুনবে এবং সর্বশেষ নির্বাচন কমিশন সচিব এই বিষয়ে
সামগ্রিকভাবে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে এখনকার মতো সতীর্থ। ইসি সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। ডিপ্লোমা প্রকৌশলীদের নবম গ্রেডে নিয়োগ না দেয়া সহ বৈষম্য দূর করার দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছে প্রকৌশল শিক্ষার্থীরা। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করেছেন। যদিও জনপ্রশাসন সচিব জানিয়েছেন এ নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই, আবেদন করলে সমাধান সম্ভব। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জনপ্রশাসন সচিবের মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? অবরোধ কতক্ষণ চলবে আর যান চলাচলের কি অবস্থা জানাবেন। এই শাহবাগ চত্বরে বেলা 11:30 থেকে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন অবস্থান করেন তারপর থেকে এই সড়কগুলো অবরোধ হয়ে যায় এবং চারপাশে সড়কের যে যান চলাচল সেটি বন্ধ হয়ে যায়। এবং এই শিক্ষার্থীরা এখানে যখন বুয়েটের শিক্ষার্থীরা আছেন, এখানে ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে যুক্ত হয়েছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এছাড়া একই সঙ্গে এমআইটির শিক্ষার্থীরা, এবং এছাড়া আপনাকে জানিয়ে রাখি ঢাকার বাইরে থেকে রাজশাহী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সড়ক পথে এসে যোগ দিয়েছেন। এবং এছাড়া আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়, পাবনা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীরা এখানে এসে যোগ দিয়েছেন। আসলে তারা সবাই দীর্ঘদিন ধরে তারা 3টি দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিগুলোতে তারা আজও সোচ্চার এবং সেই দাবি পূরণ না হলে তারা সারা দিন যতক্ষণ না দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ আগে, আরও আধা ঘন্টা আগে ঘোষণা করেছিলেন যে সরকার যদি কোনো আশ্বাস না দেয় অথবা উপদেষ্টা পরিষদের সদস্যরা যদি এখানে না আসেন তাহলে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। ঠিক তাই দেখছি আমরা। তারা এখানে কিছুক্ষণ আগে বসে অবস্থান করছিলেন, কিন্তু এখনই তারা ঘোষণা দিলেন যেহেতু 1টা বেজে গেছে, সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেয়া হয়নি এবং জনপ্রশাসন সচিব যে বক্তব্য দিয়েছেন সেটার সঙ্গেও তারা একমত নয়। এজন্য তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা 3টি দাবি করছেন। সেই দাবিগুলো হচ্ছে যে নবম গ্রেডে যেখানে মূলত সহকারী প্রকৌশলী হিসাবে যারা নিয়োগ পান সেখানে কিন্তু ডিপ্লোমা যারা পাশ করে 4 বছর যে কোর্স, সেই কোর্সের শিক্ষার্থীরাও তাদের একটা কোটা সুযোগ থাকে যেখানে 33% থেকে 100%-র মধ্যে তারা এখানে নিয়োগ পান। আসলে সেটি অন্যায্য বলছেন, তারা দাবি করছেন যে এই কোটা সিস্টেম বিলুপ্ত করতে হবে। 24-এ যে আন্দোলন সেটির বিরুদ্ধে হয়েছে। এছাড়া একই সঙ্গে তারা বলছেন 10ম গ্রেডে বিসিএসের যে শুধুমাত্র এই ডিপ্লোমা শিক্ষার্থীরা যে আবেদন করতে পারেন সেই সুযোগটি বাতিল করতে হবে এবং সেখানে উভয় যে প্রকৌশল এবং ডিপ্লোমা উভয়ের যেন সুযোগ রাখা হয় সেটি বলছেন। এছাড়া অনেক ডিপ্লোমা শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার নাম যোগ করেন, সেই সব ইঞ্জিনিয়ার তারা যোগ করতে পারবেন না, যেহেতু ম্যাথস এবং ম্যাথসের শিক্ষার্থীরা যেমন ডাক্তার শব্দটা ব্যবহার করতে পারেন না। হাইকোর্ট এখানে যেহেতু নির্দেশনা দিয়েছে, ঠিক একই সঙ্গে ডিপ্লোমারাও তারা নামের সঙ্গে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে না। এই যে দাবিগুলো জানিয়ে আসছেন, এই দাবিগুলো তারা সোচ্চার। এখন পর্যন্ত আমরা দেখছি শাহবাগ থেকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। এই ছিল সতীর্থ আমার কাছে সবশেষ পরিস্থিতি শাহবাগ থেকে। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। ডাকসুতে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, দ্বিতীয় দিনে কোন কোন সংগঠন ও প্যানেলের প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? সতীর্থ, এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে সকাল 10টা থেকে তো প্রচারণা শুরু হয়। সকাল 10টার দিকে কিন্তু আমরা যেটি দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীদেরকে আমাদের বেশি চোখে পড়েছে এবং তারা তাদের মতো করে প্রচারণা চালিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। বিশেষ করে যদি বলি যে কেন্দ্রীয় গ্রন্থাগার, আর্টস ভবন কিংবা সামাজিক সমাজ কল্যাণ ভবন, সেগুলোতে কিন্তু দেখেছি যে প্রচারণা বেশি চালিয়েছে। এবং একই সঙ্গে যদি বলি যে আমরা দেখছি যে যারা রয়েছেন বিভিন্ন প্যানেলের, বিশেষ করে ছাত্রদলকে আমরা দেখেছি তারা প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি
ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে যারা রয়েছেন তাদেরকেও আমরা প্রচারণায় দেখেছি। আমরা প্রচারণায় আরও বেশ কিছু প্রার্থীকে দেখেছি। এছাড়া আমরা এখন পর্যন্ত ছাত্র শিবিরকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় দেখিনি, কিন্তু অনেকেই কিন্তু আমরা মিডিয়ার বাইরেও কিন্তু অনেকে গিয়ে তারা তাদের মতো করে বিভিন্ন হলে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং একই সঙ্গে তারা কিন্তু তাদের যে ইশতেহার কিংবা প্রতিশ্রুতি সেগুলো কিন্তু তারা শিক্ষার্থীদের ভোটারদের কিন্তু তারা দিচ্ছেন। আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চিত্রটি দেখছি, গতকাল থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিন, এখন পর্যন্ত যে অপ্রীতিকর বেশ কিছু ঘটনা ঘটেছে সেটি হলো যে আমরা জানি গতকাল চারুকলা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে প্যানেলের যে পোস্টার ছিল, ফেস্টুন ছিল, সেগুলোতে কিন্তু সমস্যা করা হয়েছে এবং আমরা রাতে একটি অপ্রীতিকর ঘটনা দেখেছিলাম, একটি হলে একজনকে জখম করা হয়েছিল। এছাড়া এর বাইরে কিন্তু এখন পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো সব মিলিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রচারণা ডাকসু নির্বাচনের, সেটি নিয়ে সবশেষ তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। নৈরাজ্য কাটিয়ে বাংলাদেশ বিমানকে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে চট্টগ্রাম পার্কি সমুদ্র সৈকত ও পর্যটন কর্পোরেশনের রিসোর্ট নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এর আগে পার্কি সমুদ্র সৈকত পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা সৈকতে বিশুদ্ধ পানির অভাব, বেড়িবাঁধ না থাকা, যোগাযোগ অবকাঠামো ও ভাঙনের বিষয় তুলে ধরেন। এছাড়া উপদেষ্টা পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন রিসোর্টের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দেন তিনি। নৈরাজ্যের বিরুদ্ধে এবং বিমানকে একটি সচল ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা করব এবং আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কাজটা সহজ করে দেন। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। সকালে রেল ভবনে 3টি মসজিদ ও মন্দিরকে সরকারের পক্ষ থেকে দেয়া জমির বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আল নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের জন্য রেলওয়ের পক্ষ থেকে জমি দেওয়া হয়েছে। ডিসি এবং চিটাগাং পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না। কোনো ধরনের কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোনো রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন, এটা কোনো বরদাস্ত করেন। এবং মাঠ প্রশাসন, চিটাগাংয়ের সীতাকুণ্ডের ইউএনও, চিটাগাংয়ের ডিসি, চিটাগাংয়ের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সির যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের মানুষ। কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার সমাধিতে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা। কবি নজরুলকে উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রেরণা বলছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবিকে নিয়ে আগে বেশি গবেষণা করা হয়েছে বলে দাবি করেছেন উপাচার্য। আর নজরুলের অমূল্য সব সাহিত্যকর্ম বিশ্বমঞ্চে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির নাতনি খিলখিল গাজী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মস্কোর কাছ থেকে জ্বালানি তেল ও সামরিক সরঞ্জাম কেনার শাস্তিস্বরূপ চলতি মাসে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 48 বিলিয়নের পণ্যে অতিরিক্ত শুল্কের বোঝা বইতে হবে। এছাড়াও শ্রমঘন শিল্পের 70% রপ্তানি সংকুচিত হবার ঝুঁকি রয়েছে। এরই মধ্যে রপ্তানি স্থগিত করেছে তামিলনাড়ুর তিরুপুর, উত্তরপ্রদেশের নয়ডা ও গুজরাটের সুরাতের বড় পোশাক প্রস্তুতকারকরা। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে $86 বিলিয়ন পণ্য রপ্তানি করে ভারত।
চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে ইতিহাসের সাক্ষী হলো নতুন 3 ক্লাব। সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোদো গ্লিম্ট এবং কাজাখস্তানের কাইরাত প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেবে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের শেষ পর্বে পাফোস 1-1 গোলে ড্র করেছে রেড স্টার বেলগ্রেডের সঙ্গে। 2 লেগ মিলিয়ে 3-2 ব্যবধানে জয় তাদের নিয়ে গেছে মূল পর্বে। ক্লাব প্রতিষ্ঠার মাত্র 11 বছরের মাথায় ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রতিযোগিতায় নামবে তারা। নরওয়ের বোদো গ্লিম্ট সবশেষ আসরে ইউরোপা লিগের সেমিফাইনালে খেলেছিল। এবার অস্ট্রিয়ার ক্লাব স্ট্যাম গ্রাজকে হারিয়ে জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। আর সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়ে এই প্রতিযোগিতায় এসেছে কাজাখস্তানের কাইরাত আলমাতি। স্কটিশ ক্লাব সেল্টিককে ট্রাইবেকারে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।